আজকের ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনটা প্রথমে একটু মানে থিওরিটা একটু দেখিয়ে দেবো। তোমার আমরা তো এমনি গ্রাফে কেমন হয় জিনিসগুলো একটু দেখিয়েছি, তো সেই জিনিসটা থিওরিটিক্যালি কী করে একটু আসছে দেখিয়ে দেবো, তারপরে কতগুলো অ্যাপ্লিকেশান দেখিয়ে দেবো। এই পোর্শনটা আগের দিনের শেষ পোর্শনটাও করব। আর আজকে নতুন একটু পোর্শন রয়েছে, যেটা আমরা দেখেছিলাম যে ডিফারেন্সিয়েশনের প্রথমে একদম শুরুতে আমরা যেটা করেছিলাম, আজকের পুরো মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ব্যাপারটা আমরা একদম গুছিয়ে নেব। কি দিয়ে শুরু করা হয়েছিল? কার্ভ থেকে। কার্ভে আমরা যেটা দেখেছিলাম যে তোমার ধরো এই যে, হ্যাঁ, কার্ভে আমরা কি দেখেছিলাম? কার্ভে আমরা দেখেছিলাম যদি এরকম একটা কার্ভ থাকে, তাহলে তার ক্ষেত্রে তোমার বিভিন্ন জায়গায় এর ফাংশনটা, তো এই ফাংশনটা দেখায়নি সম্ভবত, যাই হোক সব ফাংশন দেখানোর দরকার নেই। নিজেরা কি তোমরা কি ডেসমাস নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলে কেউ? এগুলো নিজেরা একটু ইকুয়েশন বসিয়ে বসিয়ে দেখবে, নাহলে কিন্তু হবে না। যেটা আমরা একদম প্রথমের ক্লাসে যেটা করেছিলাম, যে স্ট্রেট লাইনের বিভিন্ন রকমের স্লোপ নিয়ে কথাবার্তা বলেছিলাম, পজিটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ, এগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম। তারপরে আমরা কি করলাম না, দেখলাম যে স্লোপটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ডিওয়াইডিএক্স, যেটা সেটাই আমাদের স্লোপ আসছিল। ঠিক আছে, বড় স্কেলে মানে যেটা তুমি মেজারেবল যেটা থাকবে, সেটা আমাদের ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আসছিল। এই জিনিসটা এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আসছিল। ঠিক আছে, প্রথমে আমরা ওই অ্যাপ্রোচটা দিয়ে শুরু করেছিলাম ডিফারেন্সিয়েশন, তার কারণ প্রথমে যদি এই ফার্স্ট অর্ডার অ্যাপ্রোচটা দিয়ে দুম করে থিওরিটিক্যালি অ্যাবস্ট্রাক্ট ফর্মটা লিখতাম, তাহলে মানে তোমাদের বুঝতে অসুবিধে হতো। ঠিক আছে, তো সেই জন্য আমরা প্রথমে যেটা একটা স্ট্রেট লাইনের স্লোপ, কার্ভের বিভিন্ন পয়েন্টের স্লোপ, মানে যেটা এম এর ভ্যালু আর কি, বাংলায় যেটাকে আমরা নতি বলবো। ঠিক আছে, তো সেইটা নিয়ে আমরা শুরু করেছিলাম, তোমার মানে গ্রাফ থেকে শুরু করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা তো থিওরিটিক্যাল আসে। তো আজকের একদম থিওরিটিক্যাল দিক থেকে আমরা ডিফারেন্সিয়েশনের দিকটা মানে যতটা বলা সম্ভব এখন বলবো, কেননা তোমার ম্যাথে লিমিটের মানে অনেক কিছু আছে, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, তারপরে দুটো সমান হতে হবে, মানে শুধু সমান হলে হবে না, ওই পয়েন্টে ডিফাইন্ড হতে হবে, তারপরে কন্টিনিউটি আছে, কন্টিনিউটি থাকলে তবে একটা ফাংশন মানে ডিফারেন্সিয়েবল হবে, মানে তার তুমি একটা পয়েন্টের ডেরিভেটিভ পাবে। তো সেই জিনিসগুলো অত ডিটেলে আমরা যাব না, কিন্তু থিওরিটিক্যালি আমরা জিনিসটাকে বলবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রিন্সিপাল, যেটা ফার্স্ট প্রিন্সিপাল থেকে যদি আমরা বলি, এখন ওই স্ট্রেট লাইনের জিনিসটা আমরা নিচ্ছি না। ডেরিভেটিভ মানে কোনো এখানে যেমন ডেল্টা এফ বাই ডেল্টা এক্স, মানে এবার এই ডেল্টা এফটা মানে এফ এর একটা ফাইনাইট চেঞ্জ হচ্ছে ডেল্টা এফ। এবার ডেল্টা এফটা এক্স এর সঙ্গে যেটা চেঞ্জ হচ্ছে যে রেশিওতে, এটা আমরা প্রথম ক্লাসেই করেছিলাম। তাহলে এই ডেল্টা এফ বাই ডেল্টা এক্স এটা তো আমরা করেছিলাম, এটা আমরা দেখিয়েওছিলাম যে যখন ডেল্টা এক্সটা মানে এক্স এর চেঞ্জটা যখন আস্তে আস্তে শূন্যর দিকে যাবে, মানে জিরোর দিকে যাবে, তখন ডেল্টা এফ এর চেঞ্জটাও আস্তে আস্তে খুব ছোট হয়ে যাবে, তখন এই রেশিওটাকে আমরা ডিএফ ডিএক্স বলবো। ঠিক আছে, এটা আমরা বলেছিলাম। যেটা তোমার এই কার্ভে যদি তুমি দেখো যে এখন, আচ্ছা, এখন এই যে তোমার কার্ভে যেটা দেখা যাচ্ছে, কার্ভে যেটা দেখা যাচ্ছে এখন, এটা কি কোনোভাবে তোমার কি বলবো, কোনোভাবে এটা কি এই কার্ভের মাঝখানের কোনো পয়েন্টের তোমার ডিএফডিএক্স কি? না, এটা ডেল্টা এফ বাই ডেল্টা এক্স পাবে এখান থেকে, বলো দেখি। কার্ভের এই যে কার্ভটা দেখা যাচ্ছে তোমার নীল রঙের, এইটা তো কার্ভ। ঠিক আছে, আর যেটা আমাদের রেডের লাইন, যেটা রেডের লাইনটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের মতো একটা লাইন। ঠিক আছে, তাহলে এই যে লাইনটা থেকে এখান থেকে যদি তুমি ডেল্টা ওয়াই আর এখান থেকে যদি ডেল্টা এক্স করি, তাহলে তো এই কার্ভের স্লোপটা আমরা পাবো না। কিন্তু কখন পাবো? যখন এই ইন্টারভ্যালটা আরও ছোট করব, মানে এখান থেকে এইচ এর ভ্যালু যখন আস্তে আস্তে ছোট করব। ঠিক আছে, এখানে ডেল্টা এক্সের জায়গাতেই এইচ আছে। ঠিক আছে, তাহলে তুমি কি দেখবে যে ওই কার্ভটা, কার্ভের স্লোপ আর মানে ওই স্ট্রেট লাইনের স্লোপটা, রেড স্ট্রেট লাইনের স্লোপটা আর কার্ভের যে স্লোপটা, সেটা প্রায় ম্যাচ হয়ে যাবে। দেখো, ম্যাচ হয়ে যাচ্ছে, মানে ডেল্টা এইচকে আমরা ছোট করছি।
ঠিক আছে, এখনও কিন্তু এটা দেখো দূর থেকে দেখলে তোমার মনে হবে যে এই যে ফাংশনটা আছে এই পয়েন্টের এটা প্রায় স্লোপ হয়ে গেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম মিনিমার সময় আমরা এমনি একটা কার্ভের সঙ্গে একটা পয়েন্টের আমরা স্লোপ দেখিয়েছিলাম। এখানে তোমার মনে হবে যে এই কার্ভের ওপরে এই লাইনটা প্রায় ওর স্লোপ হয়ে গেছে, প্রায় ওর স্লোপ হয়ে গেছে। কিন্তু এটা তুমি কোনোদিনই কোনো সফটওয়্যারেই থিওরিটিক্যালি পুরোপুরি পৌঁছতে পারবে না, কারণ আমি যদি এটাকে আরও জুম করে যদি এইচটাকে আরও কাছে নিয়ে যাই এটা হবে, কিন্তু এটা ইনফাইনাইট সিমাল তোমাকে কোনোদিন কেউ দেখাতে পারবে না। মানে এটা এমন একটা কনসেপ্ট যে এইচটাকে তুমি ছোট করতে করতে একদম যখন জিরোর একদম যতটা কাছে তুমি ভাবতে পারো তার থেকেও কাছে চলে যাবে, তখন একমাত্র তুমি বলতে পারবে যে হ্যাঁ আমার ওই যেটা আমার রেড যে লাইনটা সেই লাইনের স্লোপ আর এই পয়েন্টের স্লোপটা একই, বা এর যে স্লোপটা আমি পাবো সেইটাই আমার এই পয়েন্টের ডিএফডিএক্স হয়ে যাবে। তোমার এই কার্ভের ওপরে মানে এই কার্ভের যদি এই যে ফাংশনটা দিয়ে দেয়, এই ফাংশনটা দিয়ে দিলে আমি এটা স্ক্রিনশট পাঠাবো, তোমরা ডেরিভেটিভ করে এই পয়েন্টের ভ্যালু বসিয়ে চেক করবে। ডেরিভেটিভের ফর্মুলা তোমরা শিখে গেছো, এটা স্ক্রিনশট পাঠালে এটাকে ডেরিভেটিভ করবে, করে এই যে যে পয়েন্টটা নেওয়া হচ্ছে মানে এখানে যে পয়েন্ট নেওয়া হচ্ছে সেই পয়েন্টের ভ্যালু বসিয়ে চেক করবে যে তোমার এই যে এম এর ভ্যালুটার সঙ্গে সমান আসে কিনা। ঠিক আছে, এখানে এই এমটা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে এই যে এমটা কি, এমটা এই এমটা কিন্তু এই রেড লাইনের স্লোপ। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, যখন এই এইচটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, একদম যত ছোট হবে তত তোমার কি হবে, মানে এটা দেখো এটা প্র্যাকটিক্যালি এইচকে ইনফাইনাইটসিমাল করা সম্ভব না, এইচ যেটা মানে ডেল্টা এক্সটাকে ইনফাইনাইটসিমাল করা সম্ভব না। কিন্তু তুমি ভ্যালু বসিয়ে বসিয়ে ধরো এটা 0.07 আছে, কিন্তু ডেল্টা এইচকে তুমি 0.00001 করতে পারো, তখন কী হবে এটাকে তুমি যত ছোট করবে তত এটা এই যে এম এর যে ভ্যালুটা আসবে সেটা এফএক্সের ডেরিভেটিভের যে ভ্যালুটা হবে ওই পয়েন্টে তার সঙ্গে দেখবে আস্তে আস্তে মিলে যাচ্ছে। ঠিক আছে, এটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, মানে এটা আমরা স্লোপ দিয়ে এটা বলেছিলাম। ঠিক আছে, কিন্তু আজকে জিনিসটাকে আমরা পুরো থিওরিটিক্যালি একটু দেখাবো। ঠিক আছে, যে প্রথমে আমার ডেল্টা এইচ বড় থাকলে আস্তে আস্তে দুটো স্লোপ আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ডেল্টা এইচ আস্তে আস্তে যত ছোট হবে তত আমার ওই পয়েন্টে কার্ভের স্লোপ আর ওই যে লাইনটার স্লোপ একই হয়ে যাবে। মানে তুমি এই কার্ভের যে ফাংশনটা মানে এই সাইন এক্স প্লাস 0.3x ওর ডেরিভেটিভের ওই পয়েন্টের জন্য যে ভ্যালুটা সেই ভ্যালুতে তুমি আস্তে আস্তে পৌঁছে যাবে। বুঝলে, তুমি যত ডেল্টা এক্সটাকে বা ডেল্টা এইচটাকে যত ছোট করবে তত ওই কার্ভের যে এইটার যে ডেরিভেটিভটা, ডেরিভেটিভ করলে এটা ডেরিভেটিভ করলে কত আসবে, এই এটা ডেরিভেটিভ করলে কত আসবে কে বলবে? ডেরিভেটিভের ফর্মুলা কিছু লিখিয়ে দিয়েছিলাম তো তোমার, এফএক্স যেটা দেওয়া আছে সাইন এক্স। হ্যাঁ বলবো, হ্যাঁ বলো। cos x প্লাস 3। cos x প্লাস 0.3 হবে, এটা 0.3x আছে। ও পয়েন্টটা দেখতে হয়। হ্যাঁ যাই হোক, এটা ডেরিভেটিভ করলে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে cos x হবে, আর ddx অফ 0.3 করলে cos x প্লাস 0.3 হবে। তাহলে এই cos x প্লাস 3 যেটা হলো তোমার, যত আমি এইচকে ছোট করব এই পয়েন্টে ওই cos x প্লাস 0.3তে এক্স এর ভ্যালুটা বসালে সেই মানে সেটা আর এই যে এম এর ভ্যালুটা একদম কাছাকাছি হয়ে যাবে। ঠিক আছে, সেটা তোমাকে একটু চেক করতে হবে। ঠিক আছে, তুমি কি করে চেক করবে? এই এ ইকুয়াল টু 1 বসাবে, কারণ এইচ এর ভ্যালু তো খুব স্মল, আমাদের এ পয়েন্ট কোনটা, এ পয়েন্ট হচ্ছে এটা, এখানে তোমার এ পয়েন্ট কিন্তু এটা। ঠিক আছে, আর এইচটা হচ্ছে তার থেকে একটু ছোট্ট, মানে ডেল্টা এক্সটার ছোট্ট একটা এ নেওয়া হয়েছে, এই এরকম একটা লেন্থ হচ্ছে এইচ। তো যাই হোক বাদ দাও, এগুলো কার্ভের জিনিস আমরা আগে করেছি। এবারে তুমি আমরা আজকের দেখি থিওরিটিক্যালি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটাকে আমরা দেখাতে পারি কিনা। আমরা কার্ভে তো দেখিয়েছি ডিফারেন্সিয়েশনটা কি, এবারে ম্যাথামেটিক্যালি যেভাবে ম্যাথামেটিক্সের যে অ্যাপ্রোচটা দিয়ে তুমি দেখবে যখন ডিফারেন্সিয়েশন শুরু হবে তখন এই অ্যাপ্রোচটা দিয়ে শুরু হবে। ওখানে ওসব কার্ভ ফার্ভ নেবে না, ম্যাথের লোকেদের মানে এক্সাম্পল টেক্সাম্পল খুব একটা দেখাতে পছন্দ করে না, দুম করে শুরু করে দেয়। তো সেই মানে দুম করে কিন্তু শুরু করে না, মানে অ্যাকচুয়ালি আমরা ওখানে ভিজুয়ালাইজ করতে পারি না।
কিন্তু এবার আমি আশা করব যে ডিফারেন্সিয়েশনটা তোমরা ভিজুয়ালাইজ ওখানে করেছো, জিনিসটা বুঝেছো। এবারে তুমি ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে চলে এসো। তাহলে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে আমরা প্রথমেও যেটা বলেছিলাম যে আমার এফ হচ্ছে এক্সের একটা ফাংশন, তার একটা ফাইনাইট চেঞ্জ ডেল্টা এফ বাই ডেল্টা এক্স, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স, মানে এফ ফাংশনটার এক্সের সঙ্গে পরিবর্তনের হার। ঠিক আছে, ডেল্টা এফ বাই ডেল্টা এক্সটা বোঝায় এফ এর এক্সের সঙ্গে পরিবর্তনের হার। এবার সেটা কি হচ্ছে না, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেটটা, কিন্তু যখন ডেল্টা এক্সটা খুব ছোট হয়ে যাচ্ছে তখন এই জিনিসটাকেই আমরা ম্যাথামেটিক্যাল নতুন একটা অ্যাপ্রোচ নিয়ে আসছি, যেটা ক্যালকুলাসের ভাষায় সেটাকে তুমি বলবে ডিএফডিএক্স। ঠিক আছে, সেটাও একই জিনিস, সেটাও রেট, কিন্তু এই রেটটার সঙ্গে এই রেটটার পার্থক্য কি? এই রেটটার সঙ্গে এই রেটটার পার্থক্য হচ্ছে এটা একদম এক্স্যাক্ট একটা পয়েন্টের রেট, মানে এক্স্যাক্ট একটা পয়েন্টের রেট অফ চেঞ্জ, এবং আর এটা কি, এটা অ্যাপ্রক্সিমেট একটা চেঞ্জ কার্ভের উপরে। ঠিক আছে, ওইখানে যেমন আমরা কার্ভে দেখালাম। তাহলে এই ডিএফডিএক্সটাকেই মানে ডিফারেন্সিয়েশন অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স, এটাকেই এফ ড্যাশ এক্স লেখা হয়। মানে ম্যাথামেটিক্সে তোমার এফ এরম ড্যাশ এক্স লেখা মানেই ডিএফডিএক্স বোঝাচ্ছে, এটা নতুন কোনো জিনিস নয়। ঠিক আছে, যাদের ডিফারেন্সিয়েশন আমি জানি না ম্যাথে কার শুরু হয়েছে না হয়েছে, তো এফ ড্যাশ এক্স যেটা, সেটাই হচ্ছে এফ ড্যাশ এক্স লেখা মানেই ফার্স্ট ডেরিভেটিভ বোঝানো হয় বা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন বোঝানো হয়। তাহলে ফার্স্ট প্রিন্সিপালটা কিচ্ছু না, দেখো তুমি এই যে ডিএফডিএক্সটা ইকুয়াল টুই আমাদের ডেল্টা এফ যেটা, সেটা হচ্ছে এফ এর চেঞ্জ, সেইটাকেই লেখা হয়েছে। তাহলে এফ এর চেঞ্জ কিভাবে হচ্ছে, একটা জিনিসের চেঞ্জ তুমি কিভাবে নেবে, যে একটা জিনিসের মানে একটা ফাংশন বা যাই হোক তার একটা ভ্যালু ছিল, সেখান থেকে যদি এক্সটা একটু চেঞ্জ হয়ে যায় তাহলে ফাংশনটারও ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেমন যাদের কাছে খাতা আছে খাতায় লেখো যে সাপোজ এফ এক্স ইকুয়াল টু ধরো এক্স স্কোয়ার। ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এফ এক্সের যদি ইনিশিয়াল ভ্যালু 2 হয় তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু 4। ঠিক আছে, আর এফ এক্সের যদি ফাইনাল ভ্যালু তোমার 2.24 ওইসব নিলে মুশকিল আছে, ধরো 3 হয়, তাহলে এফ এক্সের ভ্যালু কত হবে, 9। ঠিক আছে, তাহলে প্রথমে এফ এক্সের ভ্যালু ছিল 4 at 0.2, তারপরে এফ এক্সের ভ্যালু হলো at 0.3তে হলো 9, তাহলে চেঞ্জ ইন এফটা কত হলো, 9 মাইনাস 4, 5 হলো, তাহলে ডেল্টা এফ 5 হলো। ঠিক আছে, এখানে যেটা আমি বলছিলাম যে এক্স ইকুয়াল টু, তুমি এফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার নাও, তাহলে যখন ফার্স্ট তোমার ইনিশিয়াল পয়েন্টটা 2, সেই 2 পয়েন্টে হচ্ছে তোমার এফ এক্সের ভ্যালু আসছে এক্স স্কোয়ার, যেহেতু 2 স্কোয়ার মানে 4, তার মানে ইনিশিয়াল ভ্যালু এটা 4 হবে। আর পরে যদি আমি এক্সটাকে চেঞ্জ করে যদি 3 করে দিই তাহলে 3 স্কোয়ার হলে 9 হবে, তাহলে 9 মাইনাস 4 ডেল্টা এফের ভ্যালু হবে আমার 5। ঠিক আছে, তাহলে ডেল্টা এফ ওইভাবে ক্যালকুলেট করতে হয়। কিন্তু এখানে যেটা নিয়েছি, এখানে হচ্ছে আচ্ছা ওটা যদি আমি যদি তোমার এখানে এক্স ইকুয়াল টু 2 নিতাম, আর এখানে যদি এই যে ভেতরে যেটা আছে সেটা যদি 3 নিতাম, তখন এইচটা কত হতো বলো তো, তখন এইচটা 1 হতো, তাই না? আমার ইনিশিয়াল এক্সের ভ্যালু ছিল 2, পরে এক্সের ভ্যালু হলো 3, তাহলে এই যে জিনিসটা লেখা হয়েছে, তাহলে এইচের ভ্যালু হতো 1, মানে এক্সের চেঞ্জ কত, এক্স 2 ছিল 3 হলো, তাহলে এক্সের চেঞ্জ হচ্ছে 1, ডেল্টা এক্সটা 1 হতো। এটা তো সংখ্যায় আমরা বোঝালাম, কিন্তু এবার ক্যালকুলাসের ক্ষেত্রে তো আমাদের তো আর 2, 3, 4 এইভাবে আমরা নিই না। ক্যালকুলাসের ক্ষেত্রে একদম ইনফাইনাইটসিমাল চেঞ্জ, মানে যে চেঞ্জটা তুমি যতটা ছোট ভাবতে পারো তার থেকেও ছোট, এটাই হচ্ছে মজা। তাহলে সেইখান থেকে তুমি এই যে ডেল্টা এফটাকে তাহলে তুমি এই জিনিসটা যে ডেল্টা এফ হবে, এটা নিয়ে কারো সমস্যা আছে? ইনিশিয়ালি এক্স এর ভ্যালু এক্স ছিল, তারপরে এক্সটা ইনক্রিজ করে এক্স প্লাস এইচ হয়ে গেছে, সেই জন্য প্রথমে ফাংশনটা এফ এক্স ছিল, পরে ফাংশনটা এফ এক্স প্লাস এইচ হয়েছে। তাহলে চেঞ্জ ইন এফ হচ্ছে তোমার এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, সেই জন্য ডেল্টা এফ এর জায়গায় আমি এটা বসিয়ে দিয়েছি। সিমিলারলি এক্সের যে চেঞ্জটা সেটা কত, এক্সের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এক্স ছিল, ফাইনাল ভ্যালু এক্স প্লাস এইচ,
তাহলে ফাইনাল ভ্যালু অফ এক্স মাইনাস এক্স। ঠিক আছে, এই যে ডেল্টা এফ এর ভ্যালু এরকম লেখা হয়েছে আর ডেল্টা এক্স এর ভ্যালু এরকম লেখা হয়েছে, এই দুটো কে বুঝলে না? তুমি ওই সংখ্যাটা দিয়ে ভাবো, তাহলে একদম চট করে বুঝে যাবে যে প্রথমে আমার ওই কি বলবো, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2 ছিল, পরে এখানে ফাংশনের জায়গায় 2 এর জায়গায় 3 হবে। ঠিক আছে, তাহলে এখানে 2 আসবে আর এখানে কত হবে, 2 প্লাস 1 হবে। দেখো তাহলে এটা বসিয়ে দিলাম এখানে, এটা এক্স মাইনাস এইচ বাই মাইনাস এক্স হলো, তাহলে এটা কেটে গিয়ে এইচ হবে। তাহলে দেখো ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে এটাই। এবার ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডিফারেন্সিয়েশন মানে কি হবে, ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডিফারেন্সিয়েশন মানে তোমাকে এবার তাহলে একটা এক্সাম্পল দিই। এবার এখানে চলে এসো, এইবারে একটু গুলাতে পারে, আমি জানি না লিমিট, এই লিমিটটা কেউ করেছো, এই লিমিটটা কেউ করেছো? হ্যাঁ স্যার। ব্যাস হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, যারা করনি তাদের একটু সমস্যা হতে পারে, যাই হোক। তাহলে দেখো তোমার, আমি বলেছিলাম যে আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা এরকম নিয়ে নিতে হয়, ঠিক আছে, কিন্তু তুমি এরকম নিয়ে নেবে কেন, এরকম দুম করে তো নেওয়া উচিত না। সেইটাই আমরা ফার্স্ট প্রিন্সিপাল থেকে দেখাবো। তো ফার্স্ট প্রিন্সিপাল থেকে দেখাতে গেলে তুমি শুরু করো, দেখো এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন থেকে শুরু হবে। তাহলে ফার্স্ট প্রিন্সিপালে অ্যাকর্ডিং টু ফার্স্ট প্রিন্সিপাল এটার ডেরিভেটিভ কী হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা হবে, আচ্ছা এখানে একটা ইকুয়াল সাইন হবে, পরে নিয়ে কারেকশন করে নেবে। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হবে না, লিমিট এক্স টেন্ডিং টু 0। আর আগের মতো ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমরা এইটার মতো করে লিখছি যে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, সেইটাই আমরা লিখছি। ঠিক আছে, সেইটাই আমরা লিখছি। কিন্তু এখানে এখানে এফ এক্স ফাংশনটা কি, এখানে এফ এক্স ফাংশনটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে এফ এক্স ফাংশনটা যেহেতু এক্স টু দি পাওয়ার এন, তাহলে তুমি এক্সের জায়গায় দেখো এক্স প্লাস এইচ এসছে, তাহলে এই যে লিমিটের মধ্যে কত আসবে, এইটা জাস্ট একটা লেখার পদ্ধতি। যারা লিমিট সম্বন্ধে কোনো আইডিয়া নেই, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা মাল্টিপ্লিকেশন বা অন্য কিছু নয়। তাহলে এফ এক্সের জায়গায় এফ যদি এক্স হতো তাহলে এক্স টু দি পাওয়ার এন হতো। এবার এখানে এফ এক্স প্লাস এইচ আছে, তাহলে সেই জন্য এর ভ্যালু বসে গেল এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। সিমিলারলি এফ এক্সের জায়গায় বসে গেল এক্স টু দি পাওয়ার এন। আর নিচে এইচটাকে তুমি লিখলে যে আমাদের ওই ডেল্টা এইচ, ডেল্টা এক্স যেটা ছিল সেটা লিখেছি। ঠিক আছে, এবারে এই যে লিমিটটা, এই লিমিটটা মানে এখানে এক্সের এইচের ভ্যালুটা যদি আস্তে আস্তে জিরোর দিকে টেন্ড করে, মানে জিরোর দিকে কাছাকাছি চলে যায়, তাহলে তোমার এক্সের ভ্যালুটা কার দিকে যাবে, বা এক্স প্লাস এইচের ভ্যালুটা কার দিকে যাবে, এই জিনিসটার পরের যে লাইনটা, এই জিনিসটার এটার পরের লাইন এখানে, এটা নয়, এটা আমরা প্রুফ করেছি আগের পাতায়। তো এখানে এইচ যদি টেন্ডিং টু 0 হয়, মানে ইনক্রিমেন্ট অফ এক্সটা যদি জিরোর দিকে যায়, তখন এক্স প্লাস এইচ যেটা, সেটা কার দিকে যাবে, সেটা এক্সের দিকে যাবে। মানে এটার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যাদের কাছে খাতা আছে খাতায় লেখো যে এক্সের ভ্যালু ধরো 2, তাহলে 2 প্লাস তুমি লেখো 0.1, ঠিক আছে, তারপর তুমি লিখতে পারো যে 2 প্লাস 0.01, তারপরে লিখতে পারো 2 প্লাস 0.001। তাহলে এইভাবে যদি সেকেন্ড যে টার্মটা প্লাস আছে সেটাকে যদি ছোট করতে থাকো, 2 প্লাস সামথিং যে টার্মটা আছে সেটাকে যদি ধীরে 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 ছোট করতে থাকো, তাহলে এই যে টোটাল টার্মটা 2 এর দিকে চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে কারো সন্দেহ থাকলে বলো যে এক্স প্লাস এইচ টেন্ডিং টু এক্স, যখন এইচটা খুব ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে কারো সমস্যা থাকলে বলো। আচ্ছা, এটা নিয়ে কিন্তু সমস্যা থাকলে বলবে, এখন না বলতে পারো পরে বলবে, চেপে যাবে না, কারণ অনেকেই প্রথম শুরু করছো। যাই হোক, তাহলে দেখো এবার এই যে জিনিসটা, এই যে গোটা যে জিনিসটা এলো, এইটার সঙ্গে কম্প্যারেবল করতে হবে। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা লিমিটের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। ঠিক আছে, তোমরা অনেকেই লিমিট করনি, তাদের কাছে একদম অন্যরকম লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই ফর্মুলাটা কোথা থেকে এলো,
এটাকে বোঝার জন্য আমরা একটু আগের পাতায় চলে যাই। তোমার ধরো এটা লিমিট লিমিট এক্স টেন্ডিং টু এ দিয়ে আমরা শুরু করছি, ঠিক কথা, মানে এটা একটা এফ এক্স লেখা হয়েছে, যেখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটা একটা ফাংশন। এবারে আমরা দেখতে চাইছি, খাতায় যদি লেখো তাহলে লিখবে এফ এক্স ইকুয়াল টু, এই জিনিসটাকে লিখবে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এফ এক্স ইকুয়াল টু এটা লিখবে। এবারে আমরা দেখতে চাইছি যে এক্সের যে ভ্যালুটা, এক্সটা তো এখানে একটা ভ্যারিয়েবল, বাংলায় যেটাকে বলে চলরাশি, মানে যার ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হতে পারে। তাহলে সেইটা, এই যে জিনিসটার ভ্যালুটা কোন দিকে যাচ্ছে আমরা দেখার চেষ্টা করছি, যখন এক্সটা এর কাছাকাছি হচ্ছে, ঠিক আছে, এক্সটা এর কাছাকাছি হচ্ছে কিন্তু একেবারে এটা জিরো হয়ে যাচ্ছে না, যে এক্স একেবারে এ হয়ে যাচ্ছে না, সেরকম হচ্ছে না, খুব কাছে যাচ্ছে কিন্তু পুরোপুরি এ হবে না, এটাই হচ্ছে লিমিটের কনসেপ্ট। তাহলে সেই জন্য আমরা কি করছি, সেজন্য আমরা আবার এটাকে ধরে নিচ্ছি যে এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ, এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ, এটাকে একটু মানে ভ্যারিয়েবলটা চেঞ্জ করে নিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু যদি এ প্লাস এইচ আমরা ধরে নিই, তাহলে এক্সের জায়গায় দেখো এ প্লাস এইচ বসিয়ে দিয়েছি, এখানেও এ প্লাস এইচ বসিয়ে দিয়েছি। তাহলে এখানে যখন এক্সটা এর খুব কাছাকাছি চলে যাচ্ছে, এখানে তুমি দেখো এক্সটা যখন খুব এর খুব কাছাকাছি একটা ভ্যালু হবে, তখন এইচের ভ্যালু জিরো হয়ে যাবে। এক্সের ভ্যালুটা যখন এ হবে, ধরো সাপোজ এক্সের ভ্যালু এ হয়ে গেছে, তখন তো এইচ পুরোপুরি জিরো হয়ে যাবে, কিন্তু এক্সের ভ্যালু ধরো এ হয়নি, এর খুব কাছাকাছি একটা ভ্যালু হয়েছে, তাহলে এইচের ভ্যালুটা কী হবে, জিরোর খুব কাছাকাছি হবে। ঠিক আছে, এগুলো তুমি যদি একটু নিউমেরিক্যাল ভ্যালু বসিয়ে করো তাহলে দেখবে খুব সহজে তোমার জিনিসটা চলে আসবে। তাহলে এখানে দেখো আমরা ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে এক্সের জায়গায় এ প্লাস এইচ করে নিয়েছি, আর এটা যেটা এক্সটা এর দিকে যাচ্ছিল সেখানে এইচটা জিরোর দিকে টেন্ড করছে। ঠিক আছে, এবারে নিচের পোর্শনটা তোমার কি হচ্ছে, এ প্লাস এইচ মাইনাস এ, তাহলে এ কেটে গেলে এইচ হবে। এবারে এখানে চলে এসো, এখানে কি করছি দেখো, এখন ফাংশনটা এরকম হয়েছে, ঠিক আছে, এইটা থেকে জিনিসটা এরকম হয়েছে। তাহলে এবারে কি করছি আমরা, এবারে কি করলাম, এখান থেকে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন কমন নিলাম। তাহলে এ টু দি পাওয়ার এন যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি, এরকম একটা জিনিস হবে, ভেতরে মাইনাস ওয়ান হবে বাই এইচ হবে, এটা যা ছিল তাই আছে, এটা মানে এটার জিনিসটা একই আছে, তুমি শুধু এক্স টু এ টু দি পাওয়ার এনটাকে বাইরে নিয়েছো, নিলে এরকম হবে। ঠিক আছে, এবারে কি হচ্ছে, এবারে একটা নতুন জিনিস আসছে এখানে। আসলে মানে এই ডিফারেন্সিয়েশনে শুরুতে এত সমস্যা হওয়ার কারণ হচ্ছে অনেকগুলো জিনিস লিঙ্ক থাকে, সেই জন্য সমস্যা হয়, সবার হয়তো হয় না কিন্তু বেশিরভাগেরই হয়। তো যাই হোক, তাহলে এই যে জিনিসটা এলো এই পর্যন্ত, তাও অনেকের কোনো সমস্যা নেই, আশা করা যায় যে এইটা যেটা লিখলাম এ টু দি পাওয়ার এন যেটা লিখলাম বাইরে আনলে এরকমভাবে কমন নেওয়া যাবে, এটা নিয়ে কারোর আশা করি সমস্যা নেই। এর পরের লাইনটাতে কি করছি আমরা, এটার পরে এই লাইনটা এসছে, এ টু দি পাওয়ার এন যেখানে ছিল সেখানে আছে দেখো, আর ভেতরের এই যে জিনিসটা ওয়ান প্লাস এইচ বাই এ টু দি পাওয়ার এন, এই জিনিসটাকে আমরা এক্সপ্যানশান করেছি। ঠিক আছে, এটা একটা সিরিজ এক্সপ্যানশান করা যায়, এগুলো তোমার ম্যাথে সব আছে, সব আস্তে আস্তে তুমি ধীরে ধীরে শিখবে। তো এই জিনিসটাকে এইভাবে ভাঙা যায়। ঠিক আছে, এখানে এইটা 2 ফ্যাক্টোরিয়াল, সেটা আমি বাইনোমিয়াল এক্সপ্যানশান একটু পরে আমি বলে দিচ্ছি, কিন্তু আপাতত তোমাকে ধরে নিতে হবে যে ওয়ান প্লাস এইচ বাই এ টু দি পাওয়ার এন, এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, এবং এইভাবে ভাঙলে কি হবে, আচ্ছা এটা কেমনভাবে ভাঙা যায় একটু দেখিয়ে দিই বরঞ্চ। বাইনোমিয়াল, তোমাকে কিছু দেখতে হবে না, তুমি আপাতত এইটা দেখো। ধরো ওয়ান প্লাস, এটা আমি শেষে একটু বলে দেবো, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, যেমন তোমরা, আমি তোমাকে একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, তোমরা যেমন এ প্লাস বি হোল স্কোয়ার করেছো, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার করেছো, এ প্লাস বি হোল কিউব করেছো, এগুলো সবাই করেছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তাহলে তুমি মানে বাইনোমিয়াল যারা একদম কিচ্ছু জানো না তারা একটা জিনিস আজ একটু করার চেষ্টা করবে, দুটো তিনটে স্টেপ করলেই তুমি বুঝে যাবে যে এরকম জিনিস আসবে। তুমি এ প্লাস বি হোল স্কোয়ার এখন এক্ষুনি করতে হবে না, আমি বলে দিচ্ছি, যা শুনে রাখো,
এ প্লাস বি হোল স্কোয়ারকে এক্সপ্যান্ড করে লিখবে, দেখবে তিনটে টার্ম আসবে। তিনটে টার্ম আসে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি এর হোল কিউবকে এক্সপ্যান্ড করে লিখবে, কটা টার্ম আসে? চারটে টার্ম আসে। চারটে স্যার। চারটে টার্ম আসে। তাহলে এইভাবে যদি আমি চলতে থাকি, কিন্তু এইভাবে মাল্টিপ্লাই করা তো একটা মানুষের পক্ষে সম্ভব না, যে এ প্লাস বি টু দি পাওয়ার 4, তার ক্ষেত্রে তাহলে কটা টার্ম আসবে হিসেব মতো? 5টা টার্ম আসবে। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ারে 3টে টার্ম আসে এক্সপ্যান্ড করলে, এ প্লাস বি হোল কিউবে 4টে টার্ম আসে, এ প্লাস বি টু দি পাওয়ার 4-এ 5টা টার্ম আসবে। এই করতে করতে তোমাদের বাইনোমিয়ালের মানে থিওরি শুরুতে এইটার প্রুফ দেওয়া আছে, মানে এটা নয়, এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর একটা এক্সপ্যানশন দেওয়া আছে, সেখান থেকে এই জিনিসটা আসে। তো তুমি আপাতত এইটুকু তোমার জানলেই হবে যে আমার 1 + x টু দি পাওয়ার এনকে ভাঙলে এরকম একটা জিনিস আসে। সেখানে এই যে এন সিটুটা কি সেটা আমি পরে বলছি, এটা একটা সংখ্যা ধরে নাও আপাতত। এন সিটুটাকে একটা স্যার সংখ্যা ধরে নাও। হ্যাঁ বলো। সোজা কি ওটা কি কম্বিনেশন হ্যাঁ এনসি টু ওটা বা এনসিএন যেগুলো? কম্বিনেশানই। ওটা কি কম্বিনেশন না, ও ওটা কম্বিনেশানই। আপাতত এটাকে একটা সংখ্যা ধরে নাও, মানে ওইটার সঙ্গে মিলিয়ে যে আমার এ প্লাস বি হোল স্কোয়ারে 3টে টার্ম আসবে, তেমনি এ প্লাস বি এর হোল কিউবে 4টে টার্ম আসবে, তেমনি 1 + x টু দি পাওয়ার এন এর টার্মসে n+1টা টার্ম আসার কথা। তাহলে এটা হয়, এইভাবে ভাঙলে এটা হয়। আর এগুলো একটা সংখ্যা আপাতত ধরে নাও এগুলো। কিন্তু তোমাকে এখানে যেটা মেন লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমার প্রথম টার্মটা 1 আসবে, যদি এটা এর জায়গায় তো কী হয়, এ স্কোয়ার বা এ টু দি পাওয়ার এন এরকম আসার কথা। তুমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার করো, ফার্স্ট টার্ম আসে এ স্কোয়ার। এ প্লাস বি হোল কিউব করলে ফার্স্ট টার্ম আসে এ কিউব। তেমনি এ প্লাস বি এর হোল টু দি পাওয়ার 4 করলে ফার্স্ট টার্ম আসবে এ টু দি পাওয়ার 4। তেমনি এখানে 1 + x টু দি পাওয়ার এন করলে ফার্স্ট টার্ম আসবে 1 টু দি পাওয়ার এন, তা সেটা 1। তাহলে এটাকে এইভাবে থাকলে প্রথমে এরকম আসবে, তারপরে এক্স এর একটা টার্ম আসবে, এক্স স্কোয়ারের আসবে, এই করতে করতে শেষ টার্মটা হবে এক্স টু দি পাওয়ার এন এর টার্ম। ঠিক আছে, আপাতত এইটুকু জানলেই হবে, তারপরে এই দুটো স্পেশাল কেস এটা আমি পরে বলে দিচ্ছি। যাই হোক, তার মানে এইরকম 1 + x টু দি পাওয়ার এন এরকম একটা জিনিসকে এক্সপ্যান্ড করলে এরকম হয়। এবং এখানে আরেকটা ক্রাইটেরিয়া আছে যে এই এক্সটা ভেরি ভেরি স্মলার দ্যান 1 এরকম একটা হয়, বা এক্স স্মলার দ্যান 1 হয়। ঠিক আছে, যাই হোক, এবার তুমি যেটা আমরা ওখানে ছিল সেটাতে ফিরে এসো। হ্যাঁ, এইবার তুমি এখানে ফিরে এসো। এখানে দেখো যে ওখানে আমরা একটু আগে কি দেখে এলাম, 1 + x টু দি পাওয়ার এন এর এক্সপ্যানশন দেখে এলাম। 1 + x টু দি পাওয়ার এন এর এক্সপ্যানশন দেখে এলাম। তাহলে সেটা এক্সপ্যান্ড করলে আমরা কি দেখছিলাম, 1 + nx প্লাস একটা নাম্বার ইন্টু এক্স স্কোয়ার, এইভাবে টু দি পাওয়ার এন অবধি থাকছিল। এখানে এক্স এর জায়গাতেই h/a আছে। এবং এখানে অবশ্যই তুমি একটা জিনিস খেয়াল করবে যে এইচ যেহেতু টেন্ডিং টু জিরো, মানে এইচটা জিরোর খুব কাছাকাছি একটা ছোট্ট সংখ্যা, তাহলে h/aটা অবশ্যই তোমার 1-এর থেকে অনেকটা ছোট হবে, অনেক অনেক ছোট হবে। কেননা এইচটা তো খুব ভেরি স্মল, এবং তুমি এখানে লিমিট লিখছো মানে এইচটা টেন্ডিং টু জিরো। ঠিক আছে, তাহলে সেই 1 + x টু দি পাওয়ার এন এর যে এক্সপ্যানশনটা যেটা দেখে এলাম ওখানে, যেটা আমরা ওটাকে যেটা ভাঙতে পারি, ওই বাংলায় যেটাকে বলে দ্বিপদ উপপাদ্য দিয়ে, সেইটাকে এক্সপ্যান্ড করলে এরকম একটা টার্ম আসবে। মানে এইটাকে ভাঙলে এই যে ব্র্যাকেটের মধ্যে এরকম একটা টার্ম আসবে, -1 হবে, 1 কেটে গেল। এবার তাহলে এটা ডিভাইড করলে কি পড়ে থাকবে, এটাকে ভাগ করলে কি পড়ে থাকবে, দেখো এইচ দিয়ে ডিভাইড হচ্ছে। এবারে এখানে তুমি একটা আর্গু করতে পারো যে এইচ তো আমার জিরো হয়ে যাচ্ছে, এখানে কিন্তু এইচ জিরো হয়ে যাচ্ছে না, এইচ জিরোর খুব কাছাকাছি যাচ্ছে কিন্তু জিরো হচ্ছে না। তাহলে 1 তো কেটে গেল, এই 1 আর এই 1 কেটে গেল। কেটে গেলে এইচ দিয়ে ডিভাইড করলে কি পড়ে থাকবে, এটাকে এইচ দিয়ে ডিভাইড করলে পড়ে থাকবে n/a, এখান থেকে একটা স্কোয়ার কেটে গিয়ে পড়ে থাকবে এইচ। এর পরের টার্মে থাকবে একটা সংখ্যা ইন্টু এইচের তোমার স্কোয়ার, এরকম দিয়ে এরকম কি হবে, এইচ টু দি পাওয়ার n-1 অবধি থাকবে। কিন্তু অতগুলো টার্ম আমার লেখার দরকার নেই, কেন নেই তুমি এক্ষুনি বুঝতে পারবে। আর এই যে টুর পাশে এই যে হাইফেন দেওয়া আছে, এটাকে 2 ফ্যাক্টোরিয়াল বলে। আপাতত এটাকে একটা সংখ্যা ধরে নাও, আমি এটাকে একটু পরে এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, এবারে তাহলে কি হচ্ছে, এখান থেকে এখানে চলে এলো এইচ দিয়ে ডিভাইড করে। এবারে আমরা কি বলেছি না, এইচ হচ্ছে আমার টেন্ডিং টু জিরো। তাহলে এইচ টেন্ডিং টু যদি জিরো হয়, তাহলে এইচ টেন্ডিং টু জিরো বসালে তার মানে তোমার কি হবে, এই যে জিনিসটা কার দিকে চলে যাবে, এই জিনিসটা তোমার চলে যাবে এখানে টেন্ডিং টু জিরো হলে এইটার কম্প্যারিজনে,
এইটার কম্প্যারিজনে এন বাই এর কম্প্যারিজনে এন তো একটা নাম্বার, এই জিনিসটা অনেক ছোট হয়ে যাবে, বা বাকি পরের যে টার্মগুলো আছে সেগুলো এই টার্মটার তুলনায় অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাকি টার্মগুলোকে যদি আমরা নেগলেক্ট করে দিই, আপাতত আমি নেগলেক্ট করে দেবো বলবো, মানে বাকি টার্মগুলো জিরোর খুব একদম প্রায় জিরো হয়ে যাবে, তাহলে এটার কম্প্যারিজনে তাদেরকে আমি ছেড়ে দিতে পারি। তাহলে ছেড়ে দিলে তোমার পড়ে থাকছে কি, পড়ে থাকছে এন বাই এ। তাহলে এটাকে যদি তুমি একটু অ্যাডজাস্ট করে নাও, তোমার এখন চলে আসছে কি এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে সেই জন্য আমাদের এই যে টার্মটা নিয়ে শুরু করেছিলাম, এই যে ফাংশনটা, এটার এক্স যখন এর খুব কাছাকাছি চলে যাবে, মানে খুব কাছাকাছি, টেন্ডিং টু এ খুব কাছাকাছি চলে যাবে, তখন লিমিট অফ এই জিনিসটার ভ্যালু হবে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দিয়ে, এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড লিমিট হয়ে যায়। তোমাদের যখন তোমরা লিমিট করবে, অনেকের হয়তো করছো, শুরু হয়ে গেছে, ওখানে দেখবে 4টে স্ট্যান্ডার্ড লিমিট আছে। আচ্ছা, এখানে এবারে পুরো জিনিসটা একবার পরপর দেখে নাও, তোমার কোন স্টেপটায় গন্ডগোল মনে হচ্ছে আমাকে বলো, যে কোন স্টেপটায় তোমার একটু কেমন কেমন লাগছে। এগুলো প্রথমে খুব অসুবিধা হবে, এটা আমি জানি, অনেকেরই যারা লিমিট করেছো তাদেরও নিশ্চয়ই প্রথম দিকে একটু সমস্যা হয়েছে। অনেকে কি করে, ওই ধরে নেয় হ্যাঁ এরকম হয়ে যাবে। এবার লিমিটে তুমি যখন লিমিট করবে, লিমিটের ক্ষেত্রে আবার অনেক কিছু আছে, সেগুলো আমরা এখানে কিছুই টাচ করছি না। রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট সমান হতে হবে, ওই পয়েন্টে ওই ভ্যালুটা আবার এক্সিস্ট করতে হবে, মানে কোনো সিঙ্গুলারিটি থাকবে না, সেসবের ঝামেলায় আমরা যাচ্ছি না, আমরা একদম সিম্পল অ্যাপ্রোচে করেছি আপাতত। স্যার হ্যাঁ, তো বলছি ওটা কি এইচ বাই এ স্কোয়ারের আগে ওটা কি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল না এইচ? কোনটা কোনটা এখানে? হ্যাঁ ওইটা। হ্যাঁ, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল। স্যার হ্যাঁ, স্যার ওই এনসি টু মানে এন ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল তো? হ্যাঁ, আচ্ছা। ওটা এখন ওই জিনিসটা নিয়ে তোমাকে ফ্যাক্টোরিয়াল নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, তুমি এটাকে একটা নাম্বার ধরে নাও। ওটা আমি দেখছি, শেষে বলে দিচ্ছি, যেটা ফ্যাক্টোরিয়াল যেটা বলছো, আর যারা বুঝতে পারছো না তাদের মনে হচ্ছে ওরা সব জেনে গেছে, আমরা কিছুই জানি না, তাই তো এসব মনে হয়, কিন্তু যাই হোক। আচ্ছা, এটার অ্যাকচুয়াল যে মানে বাইনোমিয়ালের যে এক্সপ্যানশনটা, সেটা তোমার এইরকম হয়। তো এবার এগুলো তোমার এই বাংলা তোমার ইয়েতে পারমুটেশন কম্বিনেশনের চ্যাপ্টারে হবে। পারমুটেশন কম্বিনেশন যখন তোমরা করবে, আমি জানি না কেউ করেছো কি না, এক্ষুনি এত তাড়াতাড়ি করার হয়তো হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে। তো ভয়ঙ্কর চ্যাপ্টার একেবারে। হ্যাঁ, হ্যাঁ স্যার হয়ে গেছে। তা যাই হোক, যারা করনি তাদের সমস্যা হতে পারে। তো এটা কিছু না, এই জিনিসটাকে ভাঙলে, এই জিনিসটাকে ভাঙলে এইভাবে লেখা হয়। এবার এই এনসি জিরো, এনসি ওয়ান, এনসি টু, এনসি আর, এগুলো হচ্ছে এক একটা কম্বিনেশন বোঝাচ্ছে। ঠিক আছে, এনসি টু মানে কি বোঝায়? এনসি টু মানে বোঝায় যে তোমার এন সংখ্যক আলাদা আলাদা জিনিস আছে। ধরো এন নাম্বার অফ এন খানা আলাদা আলাদা জিনিস আছে, তার মধ্যে থেকে দুটো জিনিস নিয়ে, দুটো জিনিস একসঙ্গে তুলে নিয়ে তুমি কতগুলো ভাবে রাখতে পারবে। ঠিক আছে, যারা জানো না তারা এক্ষুনি কিছু বুঝবে না, বোঝার দরকারও নেই। মানে একটা সহজ, ধরো একটা এক্সাম্পল দিই, ধরো এ বি সি ডি, ঠিক আছে, চারটে তোমার লেটার আছে, তাহলে তোমাকে বলা হলো এর মধ্যে থেকে যে কোনো দুটো লেটার বেছে নিয়ে তুমি মানে কটা কম্বিনেশন করতে পারবে, সেইগুলোর যে ম্যাথামেটিক্সটা সেটা হচ্ছে কম্বিনেশন। কিন্তু এখন ওসব করার দরকার নেই। তুমি যদি 4C2 লেখো, 4C2 লেখো, এটার মানে হচ্ছে চারটে জিনিসের মধ্যে থেকে দুটো জিনিসকে কত রকমভাবে বেছে নেওয়া যায়, সহজভাবে বলতে গেলে। এখন ওসবের কোনো প্রয়োজন নেই, এটা এক্সপ্যানশানে আমি লিখেছি, এটা লিখতে হবে, কিছু করার নেই। তুমি আপাতত তোমায় এইটুকু জানলেই হবে যে আমার 1 প্লাস এক্স টু দি পাওয়ার এনকে এক্সপ্যান্ড করলে এরকম একটা জিনিস পাওয়া যায়, যার মধ্যে 1 থেকে শুরু হয়ে এক্সের এক্স টু দি পাওয়ার 1 থাকে, তারপর একটা এক্স স্কোয়ার থাকে, এই করতে করতে এক্স টু দি পাওয়ার এন থাকে, আর সামনে একটা করে সংখ্যা থাকে, নাম্বার থাকে। আর এই যে কম্বিনেশন যেটা বলা হচ্ছে, তা সেটা হচ্ছে ভাঙলে এরকম একটা জিনিস হয়। কিন্তু তার আগে আবার তাহলে ফ্যাক্টোরিয়ালটা একটু দেখতে হয়। ফ্যাক্টোরিয়াল কিছু না, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1 বোঝায়, 3 ফ্যাক্টোরিয়াল মানে
3 × 2 × 1 বোঝায়, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 × 3 × 2 × 1 বোঝায়, n ফ্যাক্টোরিয়াল মানে এইভাবে n থেকে শুরু করে কমিয়ে একটা একটা করে কমিয়ে মাল্টিপ্লিকেশন বোঝায়। ফ্যাক্টোরিয়ালের মানে হচ্ছে এই, এগুলো সব শিখে যাবে, এগুলো নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। আর NCR যেটা মানে n নাম্বার অফ জিনিসের মধ্যে থেকে আর সংখ্যক জিনিস বেছে নিয়ে কতগুলো কম্বিনেশন করা যায়, সেটার ফর্মুলা হচ্ছে এটা। এবার যারা এই ফর্মুলাটাকে এক্সপ্যান্ড করতে চাও তারা এটাতে বসিয়ে দেখবে, কিন্তু এখন এক্সপ্যান্ড করার কোনো দরকার নেই, তুমি ম্যাথে সব শিখবে। এখন আপাতত শুধু এইটুকু জানো যে আমার একটা সামথিং টু দি পাওয়ার n থাকলে সেটাকে ভাঙলে এইরকম হবে, তাতে এক্স এর পাওয়ার 1 থেকে শুরু করে x টু দি পাওয়ার n অবধি থাকবে, এইটুকু জানলেই হবে, আর কিছু দরকার নেই। যাই হোক, তাহলে এখানে দেখো, এখানে আমরা প্রথমে কি করেছি, এই যে ফাংশনটা, এই ফাংশনটা ক্ষেত্রে এক্সটা এর খুব কাছাকাছি চলে গেলে এই ফাংশনটার ভ্যালু কত হয়, মানে ভ্যালুটা কার দিকে যায় বা কি হয় সেটা আমরা দেখতে চাইছি। তার জন্য আমরা এক্সকে a প্লাস এইচ নিয়ে নিচ্ছি। তারপরে আমরা কি বললাম না, এক্সটা যদি এর খুব কাছাকাছি হয় তাহলে এইচটা আমার জিরোর খুব কাছাকাছি হবে, তুমি এখানে বসিয়ে দেখবে। এবার তারপরে কি করছি, এখান থেকে জাস্ট তুমি কমন নিলে, নিয়ে এই জিনিসটা আসলো। এবার 1 প্লাস এইচ বাই এ টু দি পাওয়ার এন, এই জিনিসটাকে আমরা ওই বাইনোমিয়ালের যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা দিয়ে এক্সপ্যান্ড করে দিচ্ছি, এন প্লাস 1 নাম্বার অফ টার্মসে এক্সপ্যান্ড করে দেওয়া হচ্ছে, দিয়ে তার থেকে এখানে তো 1 বাদ ছিল, তাহলে এখান থেকে কী হবে, 1 থেকে 1 বাদ গেলে এটা বাদ যাবে, তাহলে যেটা পড়ে থাকবে তার সঙ্গে সব জায়গায় এইচ এর স্কোয়ার, এইচ এর কিউব থাকছে, মানে অ্যাকচুয়ালি এইচ বাই এ থাকছে, ঠিক আছে। এগুলো লিখে লিখে করতে হয়, এগুলো দেখলে একটু গুলিয়ে যায়। যাই হোক, তাহলে এবারে নিচে দেখো বাই এইচ ছিল, যেটা আমাদের ডেল্টা এইচ ছিল, তা সেটা ভাগ করলে তোমার আলটিমেটলি পড়ে থাকছে এই জিনিসটা। তারপরে আমরা এখানে কি বললাম, যে এইচ যেহেতু খুব ছোট, মানে জিরোর একদম খুব কাছে, সেই জন্য এই এন বাই এর কম্প্যারিজনে বাকি সমস্ত টার্মগুলোকে আমরা নেগলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। আর এইচই যদি জিরোর খুব কাছাকাছি হয় তাহলে এইচ এর স্কোয়ারটা আরও ছোট হয়ে যাবে, এইচ এর কিউব আরও ছোট হয়ে যাবে, সেই জন্য সমস্ত হায়ার অর্ডার টার্মকে তুমি নেগলেক্ট করে দিতে পারো, দিয়ে তাহলে এইটা চলে আসবে। তাহলে সেখান থেকে আমাদের কি এলো, এইটা একটা স্ট্যান্ডার্ড লিমিট চলে এলো। তুমি যখন ফার্স্ট প্রিন্সিপাল থেকে কাজকর্ম করবে তখন এই স্ট্যান্ডার্ড লিমিটটাকে তোমাকে প্রচুর ইউজ করতে হবে, ঠিক আছে। এবার এইটাকে আমরা ওই যে পরের যে ফার্স্ট প্রিন্সিপাল থেকে যেটা ডেরিভেটিভের এটা করলাম ওখানে আমরা ইউজ করেছি, সেইটা তুমি আরেকবার দেখে নাও। ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডিফারেন্সিয়েশন আমরা এরকম লিখেছিলাম, মানে এটা হয়, এটা তোমার স্লোপ থেকে এটা লেখা যায়। তাহলে এখানে আমরা দেখাতে চাইছি যে ওই যে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এইটা কেন, সেইটা করার জন্য আমরা ওই এক্সটাকে চেঞ্জ করে এক্স প্লাস এইচ বসিয়েছি, দিয়ে ডেল্টা এফ আর ডেল্টা এক্স লিখেছি, লিখে সেখান থেকে এই জিনিসটা এলো। তাহলে এইটা করে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে এলো। আমরা তো আগের পাতায় কি করলাম, এই লিমিটটা প্রুফ করলাম, যে লিমিট এক্সটেন্ডিং টু এ, এই জিনিসটা এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, এটাকে প্রুফ করলাম। এটাকে প্রুফ করার পরে এখান থেকে যে ক্যালকুলেশন করে যে ফর্মটা এলো, তুমি এই দুটো টার্ম কম্প্যারিজন করো, এই দিকের এই দুটো জিনিস কম্প্যারিজন করো। প্রথম একটু গুলিয়ে যাবে, খাতায় লিখে এটা কিছুক্ষণ ভাবতে হবে যারা একদম ফার্স্ট করছো। তোমাকে ধরো স্ট্যান্ডার্ড এই ফর্মটা দেওয়া আছে যে এটা এরকম হলে এটা হয়, এইটা হয়। তাহলে এরকম যদি হয় তাহলে যখন আমাদের এই এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ এসে গেছে, ঠিক আছে, তখন আমাদের এক্স প্লাস এইচ টেন্ডিং টু এইচ হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে এক্স প্লাস এইচ আছে, এখানে এক্স আছে, এখানে এক্স ছিল, এখানে এ আছে, ঠিক আছে। এবার এখানে একটু তোমার এই এক্স আর এই এক্স এর মধ্যে গুলিয়ে যাবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি এটাকে ওয়াই দিয়েও লিখতে পারো, যে ওয়াই টেন্ডিং টু এ ওয়াই টু দি পাওয়ার এন ওয়াই মাইনাস এ, তাহলে এইটার সঙ্গে এই দুটো এক্স গোলাবে না, কেননা এখানের এক্স আর এখানের এক্স আলাদা। যাই হোক, তাহলে এই জিনিসটাকে যদি তুমি এর সঙ্গে কম্প্যারিজন করো তাহলে দেখো মানে কার জায়গায় কী আছে সেটা কম্প্যারিজন করলেই তুমি বুঝতে পারবে। এইটার সঙ্গে এটাকে কম্প্যারিজন করলে কি হবে, এখানে এনের জায়গায় দেখো এন আসবে, এখানে এনের জায়গায় এন আসবে। এই জিনিসটা যদি আমি লিমিটটা বুঝতে চাই তাহলে এখানে এন ছিল, টু দি পাওয়ার এন ছিল, তাহলে সামনে প্রথমে এন এসছে, ঠিক আছে। এবার এখানে এর জায়গায় এ টু দি পাওয়ার এন, তাহলে এর জায়গায় কে আছে, এক্স আছে, তাহলে এখানে এক্স বসেছে, এখানে এ ছিল, এখানে এক্স বসেছে, তার সঙ্গে এখানে কি এসেছিলো, এন মাইনাস ওয়ান এসেছিলো, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ওই
এক্স টু দি পাওয়ার এন এর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের প্রুফ। হ্যাঁ, এবার এটা আমার মনে হয় যারা লিমিটটা একটু করেছিলে তারা বুঝতে পারছো, আর যারা করনি তাদের এটা খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু এটা খাতায় লিখে এই দুটো জিনিস এটা একদম প্রথম থেকে নিজে একবার হাতে পুরো ডেরিভেশনটা করবে, বুঝে বুঝে প্রত্যেকটা স্টেপে চেষ্টা করবে বোঝার, তারপরে এই জিনিসটা একবার করবে, এটাকে পাশে লিখে নিয়ে এটাকে একবার করবে, তাহলে আশা করি এটা তুমি বুঝে যাবে। ঠিক আছে, কেননা এগুলো দেখে একটু প্রথমে প্রথমে খুব গুলিয়ে যায়। যাই হোক, এটা একবার বাড়িতে তাহলে আরেকবার দেখো এইটা ক্যালকুলেশনটা। তোমার ম্যাথের বইতেও দেখবে এই দুটো জিনিস দু জায়গায় দেওয়া আছে। ম্যাথের বইতেও লিমিটের প্রথমে এই লিমিটটা এক জায়গায় করা আছে, আবার পরে অ্যাপ্লাই করেছে আবার অনেক পরে। এখানে একসঙ্গে করে দিলাম, এটাকে ভালো করে একবার দেখবে।